হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, madam. জি ম্যাম। তোমরা এখন পর্যন্ত 170-এর মতো জয়েন করো, 120 হয়েছে। আমরা কি শুরু করবো না? আচ্ছা, একটু ওয়েট করবো। আচ্ছা, একটু ওয়েট করি 2-3 মিনিট, দেখি। এটা শুরু করে দিই, হ্যাঁ, কারণ আমাদের তো সময় কভার করবে না আবার। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের টপিকস কি ছিল বলো তো? জানো তোমরা? টিউটোরিয়ালের টপিকস না জানলে কেমনে হবে? Interactive and growth restriction. টিউটোরিয়াল তো ইন্টারেক্টিভ, টিউটোরিয়াল তো আসলে, হ্যাঁ, ইন্টারেক্টিভ এন্ড গ্রোথ রিটার্ডেশন। টিউটোরিয়াল তো আসলে লেকচারের মতো হওয়ার কথা না, এটা একটু সিস্টেমটা হচ্ছে যে অল্প মানুষ যাতে এটা ভালো হয়, এটা কমিউনিকেশনটা। কিন্তু আসলে সেরকম কোনো আমাদের এখানে আমি ভাবছিলাম গ্রুপ করে, পরে দেখলাম না তোমরা সবাই একসাথে আছো। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা বলি গ্রোথ রিটার্ডেশন, গ্রোথ রিটার্ডেশন বলতে আমরা কি বুঝি, কিংবা ডেফিনেশন, সবকিছু প্রথমে একটা মূল ডেফিনেশন। এটা তোমাদের অনেক সময় পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয় যে এটা কি বলতে কি বোঝো, বা ডিফাইন গ্রোথ রিটার্ডেশন, এটা দিয়ে হয়তো পরীক্ষা শুরু হতে পারে। হ্যাঁ, তো সেই কারণে ডেফিনেশনটাকে কখনো কোনো মার্সি করা যাবে না। ডেফিনেশনটাকে সবসময় মাথার মধ্যে একদম ফিক্সড করে ফেলতে হবে। প্রত্যেকটা জিনিস পড়ার আগে একটা ডেফিনেশন বা জিনিসটা কি 2 লাইনে 3 লাইনে এটাকে মাথায় ঢুকায় ফেলতে হবে। তো গ্রোথ রিটার্ডেশন ডেফিনেশনটা দ্বারা বলতে পারলে এই জিনিসটা কি, এটা হচ্ছে তখনই আমরা বলবো যে একদম ডেফিনেশনের ভাষায় যদি বলি তাহলে growth is said to be present in those babies whose birth weight is below 10th percentile of the average for the gestational age and for the community. তার মানে দেখো এখানে আমি কতগুলো কথা বললাম যে তখনই বলবো যে সমস্ত বেবির ওজন in those babies whose birth weight is below 10th percentile, মানে আমাদের গ্রাফিক্যাল যদি আমরা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে নিচের দিকের যে 10% পার্সেন্টেজ না কিন্তু, ঠিক আছে, 10% এটা, আর উপরে হচ্ছে 90 হচ্ছে তোমার অ্যাভারেজের মধ্যে ঢুকে যাবে। এই বিলো 10% এবং এর সাথে যেটা আসবে সেটা হচ্ছে স্পেসিফিক ফর দ্য জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজের সাথে একটা রিলেটেড থাকতে হবে। প্রত্যেকটা জেস্টেশনাল এজের জন্য তোমার আলাদা, যেটা আমাদের লো বার্থ ওয়েট বেবিতে নাই। ঠিক আছে, আমি ওটা পরে আবার বলছি। এবং কমিউনিটি একটা ফ্যাক্টর, যে আমার দেশের যে গ্রোথ রিটার্ডেড বা যে বিলো 10% যে ওয়েট, হ্যাঁ, সে কিন্তু আমরা যেমন রাফলি বলি 250 গ্রাম, এটা লো বার্থ ওয়েট। লো বার্থের 1/3 হচ্ছে আবার গ্রোথ রিটার্ডেশনের। কিন্তু এখন ধরো ওয়েস্টার্ন কান্ট্রিতে মারা অনেক বড়, অনেক তাদের কিন্তু এই 2.5 না, তাদের আরো বেশি। ঠিক আছে, যেহেতু আমার এখানে প্রত্যেকটা জিনিস এটি আছে যে growth related is said to be present in those babies whose birth weight is below 10th percentile the average for the gestational and for the community. community কথাটা কোথাও আছে কোথাও নাই, এটা বললেও তোমাদের করবে, না বললেও তেমন কোনো যাবে আসবে না। কিন্তু বুঝতে গেলে তোমাকে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কমিউনিটির জন্য আলাদা, জেস্টেশনাল এজের জন্য আলাদা। ঠিক আছে, এই হচ্ছে আমার গ্রোথ রিটার্ডেশন সংজ্ঞা। এখন তারপরে ইনসিডেন্সটা কিরকম, মানে এটার রেটটা কিরকম, এটাতে দেখা যাচ্ছে যে
আমাদের দেশের এদিকে ডাটা খুব বেশি ভালো নাই, গ্রোথ রিটার্ডেশন ওরকম কোনো ডাটা পাই নাই আমি। তো যেটা বলতেছে লো বার্থ ওয়েট বেবি যেগুলো, তাদের 1/3 দেখা যায় আমার গ্রোথ রিটার্ডেশন। তাহলে এখানে আমার চলে আসছে লো বার্থ ওয়েট আমি কখন বলবো? লো বার্থ ওয়েট বলবো তখনই যখন তোমার হবে যে বার্থ ওয়েট বিলো 2500 গ্রাম, মানে 2500 কম, মানে 2.5 কেজির এর কম যখন হবে তখনই আমি হচ্ছে লো বার্থ ওয়েট বলবো। এখানে কিন্তু দেখো জেস্টেশনাল এজ বা আদার্স কোনো কিছু রিলেটেড না, অনলি শুধু ওয়েট। লো বার্থ ওয়েট বলবো অনলি শুধু ওয়েটকে করে। এটা আমার টার্ম পিটার্ম যখনই একটা বাচ্চা হোক না কেন, সেটা যদি পিটার্মে হয় 250 নিচে আমি তাকে লো বার্থ ওয়েট বলবো, পোস্ট টার্ম 250 নিচে আমি তাকে লো বার্থ ওয়েট বলবো, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু আর গ্রোথ রিটার্ডেশন করতে গেলে কিন্তু আমার শুধু এই লো বার্থ ওয়েট দিয়ে হবে না, এর সাথে আমার জেস্টেশনাল এজটাকে এভারেজ জেস্টেশনাল এজের জন্য যেটা এভারেজ তার সাথে রিলেশন করে আমাকে বলতে হবে, ঠিক আছে। এখন লো বার্থ ওয়েটের আবার কতগুলো আছে, লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিম লো বার্থ ওয়েট। হ্যাঁ, এখান থেকে একটু জানতে হয়, লো বার্থ ওয়েট মানে 250, ভেরি লো বার্থ হচ্ছে 1500 গ্রামের নিচে যেটা ভেরি লো বার্থ ওয়েট, আর এক্সটেন্সিভ হচ্ছে 1000-এর নিচে যেটা সেটা হচ্ছে এক্সটেন্সিভ লো বার্থ ওয়েট। এটা এত তোমার দরকার লাগবে। এখন আসো এখানে আরো কিছু টার্ম গুলোই আসলে আমরা এখানে মেনলি একটু আলাদা করতে হবে, না হলে সব হয়ে যাবে। যে হেলদি একটা বেবি কিন্তু বিলো 10 পার্সেন্টাইল তার ওয়েটটা হয়েছে, ঠিক আছে, সেটা কি আমি লো বার্থ ওয়েট বলবো না। এখানে আরেকটা জিনিস আছে স্মল ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে, স্মল ফর জেস্টেশনাল এজ। এবং দেখা যায় যে স্মল ফর জেস্টেশনাল এজ আর লো বার্থ ওয়েট, স্মল ফর জেস্টেশনাল এজ এন্ড হচ্ছে গ্রোথ রিটার্ডেশনটাকে সিনোনিমাস ধরা হয়, কিন্তু আসলে কিন্তু না। স্মল ফর জেস্টেশনাল এজ 70%ই দেখা যায় হচ্ছে কনস্টিটিউশনাল, মানে মা ছোট, প্যারেন্টস ছোট, সেই কারণে বাচ্চাটা ছোট। এতে কিন্তু গ্রোথ পটেনশিয়াল গুলো সব ঠিক থাকে, অ্যানাটমিক্যালি তারা হেলদি থাকে, কিন্তু ব্যাস বার্থ ওয়েটটা কম থাকে এবং তাদের নিউনেটাল অন্যান্য যে কমপ্লিকেশন এগুলো কিন্তু তাদের থাকে না, এবং গ্রোথটা প্যারালালি থাকবে। এখানে যেমন আমার গ্রোথ রিটার্ডেশন দেখা যায় যে গ্রোথ রিটার্ডেশন আবার দুইটা ভাগ, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দুটো ভাগ আছে, এটা আমরা পরে বলছি। দেখা যায় প্রথমে এফেক্টেড হয় না, কিন্তু পরে এফেক্টেড হয়। কিন্তু এরা আবার স্মল ফর জেস্টেশনাল এটা হচ্ছে সাইমালটেনিয়াসলি প্যারালাল ভাবে থাকবে, এই ফ্লাকচুয়েশনটা এদের হবে না। এখানে আমরা তাহলে এই লো বার্থ ওয়েটে যে আমরা যেটা করছি যে স্মল একটা হেলদি বেবি যেটা, সেটা কিন্তু আমাদের গ্রোথ রিটার্ডেশনের মধ্যে আনতেছে না। এরা সবকিছু আনইভেন্টফুল, তার নিউনাটাল পিরিয়ডটা থাকবে এবং সব নর্মাল থাকবে, পন্ডারাল ইন্ডেক্স সব তো আমার নর্মাল থাকবে। কিন্তু আমাদের মেইন যেটা গ্রোথ রেস্ট্রিক্টেড যে ইয়েটা, যেখানে আমার প্যাথোলজি আছে, এইটা হচ্ছে আমার দুইটা ভাগ হয়ে যাচ্ছে, একটা সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল যেটা, সিমেট্রিক্যাল মানে বুঝতে পারছো যে টোটাল জিনিসটাই মানে একদম সিমেট্রিক্যাল, মানে সব একটার সাথে একটা প্রপোর্শনের সব ঠিক আছে। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল যেটা, এই প্রপোর্শন গুলো আমার ঠিক নাই। সিমেট্রিক্যালটা কিন্তু খারাপ, এবং এটা হচ্ছে আর্লি এফেক্টেড হয়, জেস্টেশনাল এজে আর্লি এফেক্টেড হয়। এবং এটার কখন বেশিরভাগই দেখা যায় যে তোমার দেখা যায় স্ট্রাকচারাল কোনো অ্যানোমালি আছে বাচ্চার, ক্রোমোজোমাল কোনো অ্যানোমালি আছে, তারপরে হচ্ছে তোমার ইনফেকশন যদি হয় আর্লি জেস্টেশনাল এজে, তখন হচ্ছে আমার সিমেট্রিক্যাল গুলো। এবং সিমেট্রিক্যাল আইওজিআরে যেটা হয় অল অর্গান, অল জিনিস আর ইনভলভ, যার ফলে এই জন্য আমরা এটাকে বলতেছি সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল কখন হবে? স্ট্রাকচারাল, ক্রোমোজোমাল, কনজেনিটাল কোনো যদি ইনফেকশন থাকে, তারপরে হচ্ছে এখানে যেটা হয় যে পন্ডারাল ইন্ডেক্স বা যেগুলো আমাদের ইন্ডিসেস গুলো আছে লো বার্থ জেস্টেশনাল রিটার্ডেশন মেজার করার জন্য, সেই ইন্ডেক্স গুলো কিন্তু চেঞ্জ হয় না, কারণ ইন্ডেক্স গুলো আমাদের বেশিরভাগই ধরো হেড সার্কমফারেন্স অ্যাবডোমিনাল সার্কমফারেন্স রেশিও, হেড সার্কমফারেন্স ফিমার লেন্থের রেশিও, হ্যাঁ, এই রেশিও গুলো আমার একই থাকে, কারণ হচ্ছে যেহেতু এটা সিমেট্রিক্যাল। কিন্তু এখানে অ্যানাটমিক্যালি বা ক্রোমোজোমালি বা স্ট্রাকচারালি এটা হচ্ছে অ্যাবনর্মাল থাকে বাচ্চা, ঠিক আছে। আর অ্যাসিমেট্রিক্যাল যেটা, অ্যাসিমেট্রিক্যালটা হচ্ছে আমাদের মেইন লো বার্থ ওয়েটের মেইন কনসার্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং সিমেট্রিক্যাল হচ্ছে আমার যখন একটা ফার্স্ট স্টেজে সেল হাইপারপ্লেসিয়া
হাইপারপ্লেসিয়া, তারপর হচ্ছে হাইপারট্রফি। ওই হাইপারপ্লেসিয়া স্টেজ যেটা তখনই আমার এফেক্টেড হয়, যার জন্য হোল অফ দ্য অর্গান, হোল অফ দ্য বডি এফেক্টেড। কিন্তু অ্যানসিমেট্রিক্যালি আমার কিন্তু হাইপারপ্লেসিয়া পর্যায়ে হয় না, হাইপারট্রফি যখন সেল আমার তখন হয়। এবং সাধারণত অ্যাসিমেট্রিক্যালি যেটা হয়, এটা আগেরটাতে আমরা বললাম স্ট্রাকচার, ক্রোমোজোমাল ইনফেকশন, কিন্তু অ্যাসিমেট্রিক্যালি কিন্তু হচ্ছে ফিটাসের নিজের প্রবলেমটা কম্পারেটিভলি কম থাকে, এটা হচ্ছে তোমার বাইরের প্রবলেম থাকে। ঠিক আছে, বাইরের প্রবলেম কেমন, যেমন ম্যাটারনাল প্রবলেম থাকতে পারে, প্লাসেন্টাল প্রবলেম থাকতে পারে, মায়ের ডিজিজ, এক্লাম্পসিয়া, প্রিক্লাম্পসিয়া, ডায়াবেটিক্স, হাইপারটেনশন মেইনলি, এক্লাম্পসিয়া, এগুলো তার মায়ের যদি কোনো কার্ডিয়াক কজ থাকে সেগুলোর কারণে। ঠিক আছে, তারপর যে কোনো কারণে ধরো এক্লাম্পসিয়া পেশেন্টের ব্লাড সাপ্লাই কমে যায়, ইউট্রোপ্লাসেন্টাল ক্রনিক ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, রেনাল, মায়ের যদি রেনাল ডিজিজ থাকে সেগুলো, মানে এক্ষেত্রে দেখা যায় যে ফিটাসে সাপ্লাইটাই যাচ্ছে না। ঠিক আছে, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে, সাপ্লাইটা যখন কম হয়ে যাচ্ছে তখন আমি বলছি অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, এবং এটা এক্সট্রিনজিক টু দ্য ফিটাস, মেইনলি মাদার্স এর ইয়ে থাকে, ইউট্রোপ্লাসেন্টাল ইয়ে থাকে, এইটা হচ্ছে আমি বলবো অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, আচ্ছা এখন মানে অ্যাসিমেট্রিক্যালের যে কারণগুলো, আমরা কারণ যেগুলো বলতে চাচ্ছি আমরা গ্লো বার্থ ওয়েটের, এই কারণগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। ম্যাটারনাল কি কি কারণ থাকতে পারে, ফিটাল কারণ, ম্যাটারনাল কজ, ফিটাল কজ, প্লাসেন্টাল কজ। ঠিক আছে, আর হচ্ছে আননোন একটা তো তোমার একেবারে কমন জিনিস থাকবে, যে পুরোপুরি এক্সপ্লেইন তো আমরা আসলে কখনোই করতে পারি না। ম্যাটারনাল কজের মধ্যে আমার মেইনলি এখানে আরেকটা যেটা আসতেছে যে কনস্টিটিউশনাল কজটা আবারও কিন্তু চলে আসতেছে, যে আমার গ্রোথ আসলে এখানে কনস্টিটিউশনাল গ্রোথ হচ্ছে বেশি, যে ওই যে স্মল ফর জেস্টেশনাল এজ যে গ্রুপটা আছে সেখানে, এখানে কি হচ্ছে মায়ের স্মল মাদার, স্মল বেবি, প্যারেন্টস, বাবা মা দুইজনের থেকে হতে পারে। তারপর হচ্ছে জেনেটিক্যালি, রেশিয়ালি, যেটা আমি বললাম যে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের কিন্তু সেটা না, আমাদের তার চেয়ে মানে ওয়েটটা অনেক কম। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে কনস্টিটিউশন যেগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের রিস্কটা তেমন কোনো কিছু থাকে না। হ্যাঁ, এরা কম্পারেটিভলি অতটা রিস্কি হয়ে ওঠে না। মায়ের একটা হচ্ছে কনস্টিটিউশনাল কারণের মধ্যে চলে গেল, একটা নিউট্রিশনাল। নিউট্রিশনাল, মা যদি খুব ডেফিসিয়েন্সি দেবে, আমাদের লো সোশিওইকোনমিক কন্ডিশন ডেফিসিয়েন্সি, একটা ভিটামিন বা আদার্স ডেফিসিয়েন্সি গুলো খুব কমন একটা ফ্যাক্টর। এই ডেফিসিয়েন্সি গুলোর কারণে আমাদের হচ্ছে এটা হতে পারে। আর হচ্ছে মায়ের ডিজিজ, যেটা আমরা বললাম অ্যানিমিয়া, হাইপারটেনশন, এক্লাম্পসিয়া, প্রিক্লাম্পসিয়া, তারপর হচ্ছে রেনাল ডিজিজ যদি থাকে, আর হচ্ছে টক্সিক। তো চারটা কজ, কনস্টিটিউশনাল, নিউট্রিশনাল, ডিজিজ কন্ডিশন আর টক্সিক। টক্সিকের মধ্যে কি অ্যালকোহল, স্মোকিং, এই দুটো জানলে হবে, এর চেয়ে বেশি আর দরকার নেই। এরপর সব ফিটাল কজ। ফিটালের কারণ যে এতক্ষণ যেটা বললাম মায়ের কজ, এখানে কি হচ্ছে মার সাপ্লাই দিতে পারছে না। ফিটাল কজ যেটার মধ্যে আসতেছে যে মা সাপ্লাই দিচ্ছে কিন্তু ফিটাস সেটাকে ইউটিলাইজ করতে পারছে না। এটা তাহলে কখন হবে, এটা এই ক্ষেত্রে চলে আসবে তোমার যে ক্রোমোজোমাল স্ট্রাকচার যে অ্যাবনরমালিটি গুলো ছিল, এই ক্ষেত্রে দেখা যাবে ইনফেকশন, এগুলো হচ্ছে তোমার ফিটাল কজ হিসেবে থাকবে। ওগুলোর সাথে ক্রোমোজোমাল স্ট্রাকচারাল ইনফেকশনের সাথে তোমার আরেকটা যেটা এখানে এসে যোগ হবে, সেটা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে কম্পিটিশন, দুইটা ফিটাসের মধ্যে কম্পিটিশন থাকে, সেখান থেকে দুইজনই কম পায়, অথবা কেউ একটু বেশি পাচ্ছে, কেউ একটু কম পাচ্ছে, মনোজাইগোটি, ডাইজেটি, সমস্ত ঝামেলা আছে, এগুলো হলো তখন। আর হচ্ছে প্লাসেন্টাল। প্লাসেন্টাল কজ তাহলে ম্যাটারনাল গেলে, ফিটাল গেলে, এবার আসলে প্লাসেন্টাল কজ। প্লাসেন্টাল কজের মধ্যে যেটা আসবে, প্লাসেন্টা যদি প্রিভিয়াস হয়, সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা, মানে প্লাসেন্টাল যদি অ্যাবনরমালিটি হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ঝামেলাগুলো হবে। প্লাসেন্টা অ্যাবনরমাল, সে সাপ্লাই দিতে পারছে না। এত কিছুর পরেও আননোন কজ কত, 40%। তার মানে দেখো আননোন যেটা আমরা বেরই করতে পারি না, এটা 40%, আর বাকি সবাই মিলে যতক্ষণ ধরে যে ব্যাক করলাম, এই সবগুলো মিলে হচ্ছে তোমার 60%। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আসো আমরা এটাকে কিভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করব। আমরা টাইপ বললাম, কারণ বললাম, এবার এখন আমরা ডায়াগনোসিস কিভাবে করব। ঠিক আছে, ডায়াগনোসিস করার জন্য প্রথমে যখন একটা ডায়াগনোসিসের কথা আসে, তখন প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে একদম পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। যে কোনো ডায়াগনোসিস আমার হিস্ট্রি থেকে পয়েন্ট আউট করে আসতে হবে। হিস্ট্রি থেকে দেখা যায় যে মারা বলে যে, অনেক মা বলে যে আমাদের ওজন তো বাড়ে নাই, হ্যাঁ, কিংবা আমি আগের চেয়ে শুকিয়ে গেছি। ঠিক আছে, ওজন বাড়ে না, এটা একটা ফ্যাক্টর হিসেবে আসে। মাদের কমপ্লেনের মধ্যে মোটামুটি এটাই থাকে যে ওয়েট গেইনটা হয় না। ঠিক আছে, এরপরে হচ্ছে
তুমি এক্সামিনেশন করলে কি কি পাবা? প্রথমে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ওয়েট গেইন। এক্ষেত্রে সিরিয়াল ওয়েট গেইনটার একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, আমি আজকে দেখলাম, তারপর আর একবার অ্যান্টিনেটাল চেকআপ আসলো, তারপর চলে গেল, একবার ওয়েট দেখলাম, এটাতে কিন্তু কোনো লাভ হবে না। কারণ ওই যে ওয়েট গেইনের যে ইয়েটা আছে আমাদের, আমি তোমাদের গতদিনও বলছিলাম 0.5 কেজি পার উইক, নট মোর দেন 2 কেজি পার মান্থ, এর বেশি ওয়েট গেইন হবে না। কিন্তু এই ওয়েট গেইনটা হতে হবে এটা সেকেন্ড ট্রাইমাস্টার এবং থার্ড ট্রাইমাস্টারে। ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু আবার আমরা 1-2 কেজি লসও করতে পারি। ঠিক আছে, টোটাল 9 থেকে 11 কেজি ওয়েট গেইন করবে একজন মা। এই ওয়েট গেইনটা যদি আমার সিরিয়ালি না থাকে, তখন আমার মাথায় আসতে হবে যে গত মাসেও যা ছিল এই মাসেও তাই, কিংবা 2 কেজি করে নেয় বা 500 গ্রাম ওয়েট গেইন করছে, তখন চিন্তা হয় তাহলে এখানে আমার হয়তোবা কোনো একটা ঝামেলা হচ্ছে ওয়েট গেইনটা। এরপরে যদি জেনারেল এক্সামিনেশনের মধ্যে চলে আসো, দেখা যাবে তখন আমি যে হাইপার টেনশনটা পেতে পারি, পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। হ্যাঁ, এগুলো আমাকে লিড করবে যে আমার কোন দিকে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার, সেটা এখানে হচ্ছে অ্যাবডোমিনাল প্যালপেশন। অ্যাবডোমিনাল প্যালপেশনে আমরা সিম্ফাইসিওফান্ডাল হাইট, এটা একটা ক্লিনিক্যাল প্যারামিটার। হ্যাঁ, এক্ষেত্রেও সিরিয়ালটা আমার খুব সিরিয়াল মেজারমেন্টটা আমার দরকার। হ্যাঁ, তারপরও যদি আমি সিম্ফাইসিওফান্ডাল হাইটের এখানে কথা হচ্ছে 24 উইকসের পরে সিম্ফাইসিওফান্ডাল হাইট সেন্টিমিটার in centimeter correspond with the gestational week, মানে 25 উইকস 24 উইকস এর পরে যদি কারো সিম্ফাইসিওফান্ডাল হাইট 26 cm পাই আমি, তাহলে আমি ধরে নিব এটা জেস্টেশনাল এজ হচ্ছে 26 উইক। 32 উইক পেলে 32 উইক, 32 সেন্টিমিটার মানে 32 উইকস। এইখানে তাহলে আমি আইইউজিআরটা কিভাবে বুঝবো? এখানে 1 থেকে 2 সেন্টিমিটার কম বেশি ভ্যারিয়েশন হলে এটাকে আমি আমার এর মধ্যে আনবো না, এটা অ্যাজ ইউজুয়ালের মধ্যে নরমালের মধ্যে চলবে। কিন্তু যদি ভ্যারিয়েশনটা মোর দ্যান 3 cm হয়, সিম্ফাইসিওফান্ডাল হাইটে ভ্যারিয়েশন মোর দ্যান 3 cm, আমাকে সাসপেক্ট করতে হবে এটা হচ্ছে আমার আইইউজিআর এর দিকে যাচ্ছে। এর সাথে আরেকটা জিনিস আছে অ্যাবডোমিনাল গার্ড। গার্ড কোনটা? এটা হচ্ছে আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা মাপি মায়ের। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, এটাও ইঞ্চি সেন্টিমিটার দিয়ে দেখা হয়। এই ক্ষেত্রে যেটা আসতেছে যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা হচ্ছে, এটা করসপন্ড করে, এটা করসপন্ড না, এটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, 30 উইকের পরে 30 সপ্তাহ পর থেকে প্রতি সপ্তাহে 2.5 cm করে পার উইক বাড়বে অ্যাবডোমিনাল গার্ডটা। এবং এটা তোমার টার্মে যে নিয়ার অ্যাবাউট 105 কি 95 থেকে 100 সেন্টিমিটার হবে অ্যাবডোমিনাল গার্ড। এই গার্ডটা যদি আমি কম পাই, ঠিক আছে, আমার যে বাড়তেছিল বাড়লো না, হ্যাঁ 2.5 বাড়ার কথা, এই সপ্তাহে বা 2 সপ্তাহ পরে আমি 5 cm বেশি পাবো, কিন্তু সেটা আমি পাচ্ছি না, তাহলে অ্যাবডোমিনাল গার্ডটা আমার একটা প্যারামিটার হিসেবে কাজ করবে। আর এমনিতে আমি হাত দিলে বা প্যারামিটার প্যালপেট করলে আমি দেখা যাবে যে আইইউজিআর এর সাথে অলিগোহাইড্রামিয়ানটা খুব কমনলি রিলেটেড থাকে। হ্যাঁ, একটা আরেকটার সাথে। কারণ এই যে ফিটাসে যদি রেনাল বা পালমোনারি আদার্স কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা কম থাকে, তখন দেখা যায় ফিটাল পার্ট গুলো খুব বেশি অ্যাভেলেবল। তাহলে ক্লিনিক্যালি আমার সিম্ফাইসিওফান্ডাল হাইট, অ্যাবডোমিনাল গার্ড আর ফিটাল পার্ট গুলো আমি অ্যাভেলেবল পাবো। এটা দিয়ে আমি সাসপেক্ট করব যে আমার এটা আইইউজিআর এর পেশেন্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসুন, আমার এটা গেল হচ্ছে আমার ক্লিনিক্যালি আমি যেটা দেখলাম। এবার ইনভেস্টিগেশন। ঠিক আছে, ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে যে ইনভেস্টিগেশনটা আসে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আমাকে কিভাবে হেল্প করবে? আলট্রাসোনোগ্রাফি প্রথমে যেটা এখন আমি পাইলাম কম, এখন এটা আমার মিস্টেকেন ডেট না, সেটাও তো আমাকে কনফার্ম করতে হবে। আমি অ্যাবজেস্টেশন হাইটটা কম পেলাম, আমি ধরে নিলাম এটা কম, কিন্তু এটা যে মিস্টেকেন ডেট না, সেটার জন্য আমাকে তাহলে জেস্টেশনাল এজটা ফিক্সড করতে হবে। এটা তো আসলে হাতে সম্ভব না, এটা আমার আলট্রাসোনো গাইডেই আমাকে এই জেস্টেশনাল এজটা ঠিক করতে হবে। এরপরে আমাদের আলট্রাসোনো গাইডে যেগুলো আমরা জেস্টেশন, তারপরে হচ্ছে এস্টিমেটেড ফিটাল ওয়েট, এটা আমাদেরকে একটা গাইড দিবে। এর সাথে মেইন ইম্পর্টেন্স যে জিনিসগুলো আমাকে গ্রোথ রিটার্ডেশনের ডায়াগনোসিসের জন্য হেল্প করবে, সেগুলো হচ্ছে হেড সার্কামফারেন্স and abdominal circumference ratio, head circumference, femur length ratio,
তারপর হচ্ছে এস্টিমেটেড ফিটাল ওয়েট এর সাথে যে রেশিও গুলো আছে, এই রেশিও গুলো আমাকে হেল্প করবে হচ্ছে আমার কতটুকু আইইউজিআর আদৌ আছে কিনা। আসলে বাচ্চার প্রথম থেকে যখন ডেভেলপ করে তখন কিন্তু মাথা বা পেট সব একই রকম ডেভেলপমেন্ট শুরু করে, কিন্তু যখন আইইউজিআর এফেক্টেড হয় ব্রেইন এফেকশনটা কিন্তু হয় না, কারণ ব্রেনটা মোটামুটি মাথার ডেভেলপমেন্টটা হয়ে যায়, কিন্তু পেটে আর সাবকিউটাস ফ্যাট যেগুলো আমাদের লাস্ট ট্রাইমাস্টার দিয়ে ডেভেলপ করার কথা সেগুলো এফেক্টেড হয়। বেবিগুলো সাবকিউটাস ফ্যাটটা কম থাকে এবং অ্যাবডোমেনটা সেই মতো স্কাফয়েড অ্যাবডোমেন আমরা বলি, বাচ্চা হয়ে যাওয়ার পরে যে ফাইন গুলো দেখবো যে আমরা স্কাফয়েড অ্যাবডোমেনটা ইয়ে হয় না, সেই কারণে দেখা যায় হেড এবং সার্কামফারেন্সের যে রেশিও এটা হেরফের হবে। এই রেশিওটা 32 আগে যদি হয় লেস দেন 1 মানে তখন সমান সমান থাকবে, সমান সমানের চেয়ে আমার অ্যাবডোমিনালটা কম থাকবে, হেডটা বেশি থাকবে। কিন্তু 32 থেকে 34 এই উইকে আমার হেড সার্কামফারেন্স আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আমার সমান থাকে, কিন্তু মোর দেন 34 যখন হয়ে যাবে তখন হচ্ছে লেস দেন 1 হয়ে যাবে এই রেশিওটা। তার মানে তখন আমার অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা বেড়ে গেছে, হেড সার্কামফারেন্সটা আমার আগের মতোই আছে। ঠিক আছে, এইখান থেকে আমি একটা প্রেডিক্ট করব যে আমি পেশেন্টটাকে আমার আইইউজিআর এর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সিমেট্রিক্যাল আইইউজিআর এ কিন্তু আমি এই জিনিসটা পাবো না। সিমেট্রিক্যাল আইইউজিআর এ আমার যে সব সমানভাবে এফেক্টেড হয়, সেই কারণে এই যে রেশিও গুলো এগুলো আমি এফেকশনটা পাবো না। এখন আমরা রেশিওটাকে বেশি জোর দিই, তবে যদি আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এর মধ্যে বলি যে একটা সিঙ্গেল বলো যে যেটা তোমাকে সবচেয়ে হেল্প করবে, সেই ক্ষেত্রে যেটা প্রথমেই আসবে একটা, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। এইটা হচ্ছে আইইউজিআর ডায়াগনোসিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল প্যারামিটার, মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল প্যারামিটার হচ্ছে আমার অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। ঠিক আছে, তারপর আসলে ফিমার লেন্থ আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের একটা রেশিও আছে। এই রেশিওটা হচ্ছে অল জেস্টেশনাল এজে হচ্ছে তোমার 22 থাকে, এটা মানে 21 উইকস এর পর থেকে, তার আগে এটা কোনো সিগনিফিকেন্ট নাই। 21 উইকস এর পর থেকে এটা একটা রেশিও 22 থাকে, এবং এই 22 যদি কখনো আমার 23 বেশি হয়ে যায়, 23.5 এ চলে যায়, তখন আমি ধরে নিব এটা হচ্ছে আমার আইইউজিআর এর দিকে চলে যাচ্ছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, আলট্রাসোনোগ্রাফিতে আমি পাবো। এই অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমে যেটা হচ্ছে যে লার্জেস্ট বা ডিপেস্ট পকেট, যেটা অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু পকেট হিসেবে থাকে, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট বা ডিপেস্ট পকেটের ভার্টিক্যাল ডায়ামিটার এটা হচ্ছে সিগনিফিকেন্ট। আমি সিঙ্গেল ওয়ার্ড লার্জেস্ট পকেট যদি নিই, সেক্ষেত্রে যদি লেস দেন 1 হয় অবশ্যই আমার সিভিয়ার অলিগোহাইড্রামা। আর 4 কোয়াড্রেন্টের পকেটগুলো সাবমিশন করে মানে যোগ করে যেটা আসে ভার্টিক্যাল ডায়ামিটারটাকে, সেটাকে আমরা A5 মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বলি। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স হচ্ছে 5 to 25 হচ্ছে আমার নর্মাল, লেস দেন 5 যখন হবে তখন আমি ধরবো এটা অলিগোহাইড্রামিয়ন বা অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা আমার এক্ষেত্রে আমার অলিগোহাইড্রামিয়ন যখন আসবে তখনই আমি ধরতে হবে যেটা আমার আইইউজিআর এর কেস হতে পারে। ঠিক আছে, তাহলে আল্ট্রাসোনোগ্রাফিক্যালি আমরা যদি দেখি abdominal circumference, abdominal head and abdominal circumference ratio, femur length and abdominal circumference ratio, and amniotic fluid volume index, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট। এখন এর সাথে আল্ট্রাসোনোগ্রাফি, এটা আমরা নর্মাল আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ডপলার। এটা আমরা যখন পড়াশোনা তখন ডপলারের নামও শুনি নাই আর কি, আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে এসে ডপলারের নাম পাইলাম তখন একটু, কিন্তু এখন হচ্ছে ডপলারটা অনেক কমন হয়ে গেছে, এটা এখন সব জায়গায় হাটে মাঠে সব জায়গায় আছে ডপলার এটা। ঠিক আছে, এই ডপলার আল্ট্রাসোনোগ্রাফিতে আমি হচ্ছে এখানে আমাকে কিছু জিনিস দেখে আমি আইইউজিআর সাসপেক্ট করব, এবং শুধু সাসপেক্ট না, এখানে আরো যে জিনিস যে মানে সিভিয়ারিটি অফ দি আইইউজিআর, হ্যাঁ, যেটা আমার টার্মিনেশন লাগবে কি লাগবে না, আমি এটা প্রেগন্যান্সি কি কন্টিনিউ করব, এটাকে টার্মিনেট করে দেবো, এগুলো হচ্ছে আমি এই ডপলার আল্ট্রাসোনোর আমাকে একটা ভালো গাইড দিবে। ঠিক আছে, এখন এই ডপলার আল্ট্রাসাউন্ড আমরা কি দেখি? ডপলার আল্ট্রাসাউন্ড, ডপলার মানে হচ্ছে আমার ব্লাড ফ্লোর কালার ডপলার। ঠিক আছে, এটা হচ্ছে ব্লাড ফ্লো গুলো আমরা সিস্টোলিক ব্লাড ফ্লো, ডায়াস্টোলিক ব্লাড ফ্লো, সিস্টোলিক ডায়াস্টোলিক রেশিও,
পার্সেন্টাইল ইনডেক্স, রেজিস্ট্যান্স ইনডেক্স, এগুলো না হলো তোমার এই সিস্টেলিক ডায়াস্টোলিক রেশিও গুলো, আর জাস্ট এগুলোর নামটা যে পার্সেন্টাইল ইনডেক্স, রেজিস্ট্যান্স ইনডেক্স নামটুকু জানলেই হয় তোমাদের, যে এগুলো দিয়ে আমরা হচ্ছে আইইউজিএরটাকে ডায়াগনোসিস প্লাস আমার ডিসিশন, যে আমি এতে আসলে কতক্ষণ এবং প্রেডিক্ট করতে পারবো যে আমার প্রথমেই ধরো যে আমি একটা প্রেডিক্ট যদি করতে যাই পেশেন্ট আমার আইইউজিআর হতে পারে, এটা আমি কিভাবে, এটা একটা আছে, আমি যদি ইউট্রাইন আর্টারি ডপলার করি, ইউট্রাইন আর্টারি কিন্তু আমব্লিকাল না, ঠিক আছে, ইউট্রাইন আর্টারি যেটা হচ্ছে মায়ের, ইউট্রাইন আর্টারি যদি ডপলার করি দেখা যাবে এখানে আমি যদি 20 উইকসে এদিকে যদি পড়ি 20 লেস দ্যান 22 উইকসে, তখন দেখা যায় যে আমি যে ডায়াস্টোলিক একটা নচ পাওয়া যায়, ডায়াস্টোলিকের সময় যে ফ্লোটা থাকে সেই ফ্লোটা একটু ইন্টারাপশন হয়, একটা নচ পাওয়া যায়। যখন এই নচটা আমি পাবো তখন আমাকে মনে করতে হবে যে আমার এই পেশেন্টটা নেক্সটলি পরবর্তীতে এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়াতে যাবে, এবং যখনই আমার এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া হবে তখনই আমাকে ধরে নিতে হবে যে ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হবে এবং আমার আইইউজিআর যাবে, মানে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এখানে যেটা হয় ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে, যার জন্য ডায়াস্টোলিক ফ্লোটা একটা নচ পাবো আমি এখানে। এটা হচ্ছে ইউট্রাইন আর্টারির। নর্মালি যেটা হয় যে তোমার জেস্টেশনাল এজ বাড়ার সাথে সাথে ডায়াস্টোলিক ফ্লোটা বাড়ে, কিন্তু যখনই আমার কোনো প্যাথোলজি আসবে তখন কিন্তু জেস্টেশনাল এজের সাথে সাথে আমার ডায়াস্টোলিক ফ্লোটা বাড়বে না, বরং এরকম নচ হবে বা ডিক্রিজ হয়ে যাবে। এরপর আসো ফিটাসের হচ্ছে আম্বিকাল আর্টারি, একদম প্রথমে যেটা আম্বিকাল আর্টারির ওই ডায়াস্টোলিক ফ্লোটা, আমার কিন্তু সিস্টোলিক আছে, ডায়াস্টোলিক ফ্লোটা এখানে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডায়াস্টোলিক ফ্লোটা দিয়ে আমি চেঞ্জ করি, ডায়াস্টোলিক ফ্লোটা প্রথমে আমার আম্বিকাল আর্টারিতে ডিক্রিজ করবে, যখন আমার আইইউজিআর হবে প্রথমে ডিক্রিজ করবে, তারপরে ডিক্রিজ থেকে এটা অ্যাবসেন্ট হবে, মানে বইয়ে দেখো সুন্দর ছবি আছে যে আসলো, মানে প্রথমে যে রেটে থাকার কথা, যে লেভেলে থাকার কথা সেটা একটু ডিক্রিজ করে যাবে, তারপরে এটা কি হবে বেস লাইনে চলে গেল, তখন আমি একটা ডায়াস্টোলিক ফ্লো দেখতে পাবো না, এটাকে আমরা বলতেছি অ্যাবসেন্ট। যখন পেশেন্ট বাচ্চা আমার বেশি খারাপ হয়ে যাচ্ছে, ফিটাস বেশি জিওপার্ডি হয়ে যাচ্ছে, তখন এটা কি করছে নিচের দিকে চলে যাচ্ছে, বেস লাইনের নিচে। হ্যাঁ, যখন সেটাকে আমরা বলছি রিভার্স। তাহলে রিডিউস হচ্ছে প্রথমে, তারপরে অ্যাবসেন্ট হচ্ছে, তারপরে আমার রিভার্সে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো রিডিউস যখন, তাহলে আমি সাসপেক্ট করছি, হ্যাঁ, অ্যাবসেন্ট মানে আমার এটা একেবারে কনফার্ম এতে চলে গেছে। রিভার্স যখন তোমার আর কিছু করেনি, এখন আমাকে এটা টার্মিনেট করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে আমি ডায়াগনোসিস প্লাস আমার ডিসিশন মেকিং এ এটা আমাকে হেল্প করবে, ঠিক আছে। তাহলে আম্বিকাল আর্টারির ফ্লোটা আমি হচ্ছে এখানে আমাকে একটা সিগনিফিকেন্ট একটা ইয়ে দিবে, রিডিউস, রিভার্স এন্ড অ্যাবসেন্ট, রিডিউস অ্যাবসেন্ট এন্ড দেন রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভেনাস পালসেশনের যেটা দেখা যায় যে সেন্টার ভেনাস প্রেশারটা যখন বাড়ে তখন ভেনাস পালসেশন এখানেও একটু ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট যখন ইনএফিশিয়েন্ট হচ্ছে, যখন আমার ফিটাস কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি সব অর্গান এফেক্টেড হচ্ছে, কার্ডিয়াক ইনপুটটা ইনএফিশিয়েন্ট হয়, তখন ভেনাস পালসেশন আমি পালসেশন গুলো পাবো ইনএফিশিয়েন্ট। এখন আরেকটা জিনিস মেইন ডপলারের মধ্যে, ইউট্রাইন দিয়ে আমি আগে প্রেডিক্ট করলাম, আম্বিকাল আর্টারি দিয়ে আমি বেবির কন্ডিশনটা জানতে পারছি যে এখন সে কি অবস্থায় আছে, মিডল সেরিব্রাল আর্টারি ডপলার এটা দিয়ে সিভিয়ারিটিটাকে খুব ভালো করে বোঝা যায় এবং এটা আমার টার্মিনেশনের জন্য আমাকে হেল্প করবে। এই ক্ষেত্রে মিডল সেরিব্রাল আর্টারি ডপলারে এখানে যেটা হয়, এখানে ডায়াস্টোলিক ফ্লোটা বাড়ে। এটা কেন হচ্ছে, যে ব্রেন স্পিয়ারিং ইফেক্ট বলে একটা কথা আছে, ওটা আমরা বললাম না যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বাড়ছে না, কিন্তু হেডটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে, সমস্ত বডি তখন করে কি সব জায়গায় ডায়াস্টোলিক ফ্লো কমে যাচ্ছে আমার এদিকে আম্বিকাল, কিন্তু আমার উপরের দিকে ব্রেন মিডল সেরিব্রাল আর্টারি যদি আমি করি তখন দেখা যায় ব্রেন কিন্তু ওখানকার সাপ্লাইটা কিন্তু আমার ঠিক রয়ে যাচ্ছে এবং ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে যাচ্ছে, যেটা অন্য সবারই ইয়ে হয়, কিন্তু তার বেলা আমার ডায়াস্টোলিক ফ্লোটা, কারণ হচ্ছে যখনই ব্রেনে হাইপক্সিয়া হচ্ছে বা ফিটাস যখন জিওপার্ডিতে পড়া যাচ্ছে, জিওপার্ডিতে পড়া মানে তো তার হাইপক্সিয়া হচ্ছে, হাইপক্সিয়া হচ্ছে বা নিউট্রিশন সাপ্লাই কম হচ্ছে, তখন হচ্ছে ভেসেল গুলো ডাইলেট হয়ে যাচ্ছে, ডাইলেট হয়ে যায়, ওরা ব্লাড ফ্লোটাকে বাড়ানোর কোনো ভাবে চেষ্টা করছে ব্লাড ফ্লো বাড়ায় দিয়ে তার গ্রোথটাকে ঠিক রাখার জন্য। এটা হচ্ছে ব্রেন স্পিয়ারিং ইফেক্ট, এটা হচ্ছে আমি মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে এটা আমি করতে পারবো। আরো যে সমস্যা আছে এগুলো এত দরকার নাই, ডাক্টাস ভেনোসা স্পন্ডে এগুলো অতটা লাগবে না। তাহলে এখানে যদি আমি বলি ডপলারে আমি যদি ইনভেস্টিগেশনটা জাস্ট অ্যাজ এ হোল সামারাইজ করে দিই, তাহলে কি হচ্ছে, প্রথমে ক্লিনিক্যালি পেশেন্ট কমপ্লেন করলো আমি ওয়েট বাড়লো না, তারপর আমি ক্লিনিক্যালি কি দেখবো, মায়ের হচ্ছে ব্লাড প্রেশারটা, অ্যানিমিয়া এগুলো থাকতে পারে, তারপর ক্লিনিক্যালি সিম্পথেটিক ফান্ডাল হাইড, অ্যাবডোমিনাল গার্ড, ফিটাল পার্ট,
হ্যাঁ, এটা চলে গেল। আর আল্ট্রাসোনোগ্রাফিতে আমি কি পাচ্ছি? অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্সের রেশিও গুলো, ফিমার লেন্থ আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের রেশিও। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স সিঙ্গেল মোস্ট একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। ও ক্লিনিক্যালি আর একটা মা যেটা আরেকটা বলতে পারে যে ফিটাস যখন জি এর দিকে দিয়ে যায় ফিটাসের মুভমেন্টটা কমে যায়, হ্যাঁ, লেস ফিটাল মুভমেন্ট কমপ্লেন করতে পারে মা, মায়ের কমপ্লেইনের মধ্যে আসবে এটা, ঠিক আছে। আর ডপলারের মধ্যে ইউটেরাইন আর্টারি, আম্বিলিক্যাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে আম্বিলিক্যাল ভেইন আছে, তারপর হচ্ছে ডাক্টাস ভেনোসাস, এগুলো অতটা, এগুলো আছে কিন্তু এগুলো তোমাদের জন্য এতটা খুব বেশি দরকার নেই। তাহলে এই দিয়ে আমি হচ্ছে ডায়াগনোসিস করলাম, তাহলে হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড দেন ইনভেস্টিগেশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো তাহলে আমি ইনভেস্টিগেশন আমি করলাম, এন্ড এগুলো ডায়াগনোসিস না করলে সমস্যা কি? কি দরকার আমার ডায়াগনোসিস করার? দরকার আছে যে আমি যদি ডায়াগনোসিস না করি আমার ফিটাসে কিছু কমপ্লিকেশন তৈরি হবে, যার জন্য আমাকে এটাকে ট্রান্সমিশন করতে হবে। এই কমপ্লিকেশন গুলো কি? আইভিজিআর বেবির কমপ্লিকেশন কি? ফিটাসের কমপ্লিকেশন যদি ধরি তাহলে আমি অ্যান্টিন্যাটাল মানে যখন সে মায়ের পেটে, ইন্টারন্যাটাল মানে ডিউরিং ডেলিভারি, আর পোস্টন্যাটাল, তিনটা ভাগ যদি, হ্যাঁ। এই কমপ্লিকেশনটা কিন্তু অনেক সময় থাকে তোমাদের রিটেনে, হ্যাঁ, যে কমপ্লিকেশন কি, আইভিজিআর বেবির কমপ্লিকেশন কি, কিভাবে ভাগ করে করে বললে প্রত্যেকটাতে তুমি একটা পয়েন্টে যাই 2-3টা করে পয়েন্ট বললে তোমার কিন্তু চলে আসে। অ্যান্টিনাল কি হবে? ক্রনিক হচ্ছে ফিটাল ইনসাফিসিয়েন্সি, ক্রনিক ফিটাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, ফিটাল ডেথ, খুব বেশি দূর যাওয়ার হাইপোক্সিয়া হয়ে আলটিমেটলি ফিটাল ডেথে চলে যাচ্ছে। ইন্টারন্যাটাল কি হবে? ইন্টারন্যাটাল সেম হাইপোক্সিয়া হবে, অ্যাসিডোসিস হয়ে আলটিমেটলি নেক্সট রেজাল্ট আইউডি। আইউডি আগেরটা, এটা হচ্ছে আমার স্টিল বর্ন, ঠিক আছে। এখন জন্মের পরে কি হবে? জন্মের পরে অনেকগুলো, কিছু হচ্ছে ইমিডিয়েট আর কিছু হচ্ছে তোমার লেট, একদম, আর একটা হচ্ছে একেবারে রিমোট। যেটা ইমিডিয়েট যেগুলো হয়, প্রথমেই হচ্ছে কি হবে, যেহেতু সে হাইপোক্সিয়া ছিল, তাহলে প্রথমে সে যেটা হবে অ্যাসফিক্সিয়া নিয়ে বাচ্চাটা জন্ম নেবে। অ্যাসফিক্সিয়া হলে তারপরে তার সাথে সে আমার যেটা হবে, আর যেহেতু আইভিজিআর প্রিটার্ম এগুলো ইয়েতে, তাহলে আমার যেটা হয় যে আরো যে বডি ফ্যাট কম থাকে, হাইপোথার্মিয়া হতে পারে, বেশি তার বডি ওয়েটটা, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোর জিনিসগুলো বেশি, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া। আর অ্যাসফিক্সিয়া হয় সেই কারণে মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হতে পারে, মিউকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হচ্ছে আরডিএস হতে পারে, মানে রেসপিরেটরি, হ্যাঁ, যে ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া, মানে ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি, মিউকোনিয়াম অ্যাসপিরেশন এটা তো থাকছে, তার সাথে গার্টে হচ্ছে নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস, তারপর মানে এগুলো সবই হচ্ছে অ্যাসফিক্সিয়া থেকে আলটিমেটলি জিনিসটা। তারপর হচ্ছে ব্রেন হেমোরেজ, ইন্টারভেন্টিকুলার হেমোরেজ, এগুলো খুব কমন জিনিস আর কি, হ্যাঁ। পালমোনারি হেমোরেজ, ইন্টারভেন্টিকুলার হেমোরেজ। আর আরেকটা যেটা হয় যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই বাচ্চাগুলো খুব হাইপোক্সিয়া থেকে আলটিমেটলি খুব ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে ভোগে, হ্যাঁ। আর সব শেষে যেটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিয়ার, রেনাল বলো, পালমোনারি বলো, আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিয়ার হয়। ও ব্লাডে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়, এক হচ্ছে হেমোরেজ হয়ে সে অ্যানিমিয়াতে চলে যায়, আবার এদিকে ভিসকোসিটিটাও তাদের বেশি থাকে। অ্যানিমিয়া ওটা আরেকটা সাইড, আরেকটা কমপ্লিকেশন হতে পারে কোনো বেবিদের, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া, হতে পারে, আর অ্যানিমিয়া তো আছে, অ্যানিমিয়াটা তো আগেই বললাম। এইগুলো হচ্ছে তোমার, এবং আলটিমেটলি পেরিনাইটাল মর্টালিটি এবং মরবিডিটি গুলো রেজ করবে, ঠিক আছে। এই হচ্ছে তার ইমিডিয়েট কমপ্লিকেশন। তাহলে এখন তার লেট কি কি কমপ্লিকেশন হতে পারে? লেট কমপ্লিকেশনের মধ্যে আসতেছে হচ্ছে তোমার এখানে যেটা হয় যে এই আইভিজিআর বাচ্চাগুলো কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এরা কিন্তু ক্যাচ আপ গ্রোথ আমরা একটা বলি, মানে ওর যে সময় যে ওয়েটটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, এই ওয়েটটা খুব তাড়াতাড়ি গেইন করে ওরা, যেটা অন্য বেবিরা করে না, হ্যাঁ। অন্য নর্মাল বেবির গ্রোথটা যেরকম হয়, এর কিন্তু একটু নিউট্রিশন বা আদার্স দিয়ে পেলে, ধরো ও 1 মাসে হয়তো কেউ 2.5 এ আসছে, ওর এই 2.5টা অন্য বাচ্চাদের গেইন করতে 3 মাস বা 2 মাস লাগবে, ও দেখা যাবে 1 মাসে সেই গেইনটা করে নেয়। ক্যাচ আপ গ্রোথটা খুব র্যাপিড থাকে, ঠিক আছে। কিন্তু তার নিউরোলজিক্যাল বা আদার্স
যে সিমটম গুলো, ক্যাচ আপটা তো বডিলি নিউট্রিশনে নিয়ে আছে, কিন্তু এই সিমটম গুলো কিন্তু থেকে যায়, ডিলেড ইন্টেলেকচুয়াল হয়, মানে রিটার্ডেড নিউরোলজিক্যাল যে সিমটম গুলো এগুলো কিন্তু একটু রিটার্ডেড হয়। ঠিক আছে, তবে অ্যাসিমেট্রিক্যাল আইজিআর এর আমাদের প্রগনোসিসটা মোটামুটি বেটার, কিন্তু সিমেট্রিক্যাল আইজিআর প্রগনোসিসটা কিন্তু আমাদের খুব খারাপ। সিমেট্রিক্যাল আইজিআর যে বললাম, যেহেতু ফিটাসের এখানে মাথায় রাখতে হবে, যেহেতু ফিটাস নিজেই এফেক্টেড, সেই কারণে এখানে আমাদের ঝামেলাগুলো বেশি হয়। আর আরেকটা হচ্ছে লং টার্ম একটা ইফেক্ট যেটা আমরা পাই, সেটা হচ্ছে তোমার যে এরা ডায়াবেটিসে বেশি, ওবেসিটিও হতে পারে এদের, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই পেশেন্ট গুলো ভোগে বেশি, এই বাচ্চাগুলো পরবর্তী অ্যাডাল্ট লাইফে, যে রেনাল ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু এরা বেশি ভোগে আর কি কম্পারেটিভলি। এটা গেল আমার ফিটাল কমপ্লিকেশন। ম্যাটারনাল কমপ্লিকেশন যদি আমি বলি, যে ম্যাটারনাল কমপ্লিকেশন আসলে তেমন খুব বেশি কিছু, মার খুব বেশি তেমন ইয়ে হয় না, তবে মায়ের যে সমস্ত ডিজিজ আছে, যেমন হাইপারটেনশন, এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, এইগুলোর জন্য মা সাফার করে। ঠিক আছে, এছাড়া মায়ের আর তেমন কোনো, মানে যে বাচ্চার আইজিআর এর কজ হিসেবে যেগুলো আসে, আর যে রেনাল কজ থাকে সেটার জন্য সে সাফার করবে, কিন্তু অন্যগুলোর জন্য না। আর ফিটাসের মর্টালিটি আসলে একটা নর্মাল বাচ্চার যে মর্টালিটি, আইজিআর বেবির ক্ষেত্রে এটা প্রায় 6 গুণ বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের টাইপ, ইনভেস্টিগেশন এবং কি কি কমপ্লিকেশন, সেগুলো আমরা ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমি যেটা জানতে চাচ্ছি, তোমরা এতক্ষণ যেটা বললাম এর মধ্যে কারো কি তেমন কোন মানে বুঝতে অসুবিধা বা কোনোটা আবার জানতে চাও? তাহলে ম্যানেজমেন্টে চলে যাব। আচ্ছা, তোমাদের কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমার ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্টে যেটা আসছে, যে আমরা এখানে আগে একটা কথা বলেছিলাম যে কনস্টিটিউশনাল 70% বেবি দেখা যায় যে আইজিআর মনে করি লো বাড়তে, কিন্তু এটা কনস্টিটিউশনের জন্য আমার তেমন কোনো ইন্টারভেনশন লাগে না। ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যাল আইজিআর যেগুলো, এগুলোর জন্য আমার ইন্টারভেনশন লাগে। তবে আরেকটা জিনিস, যে এই যে ইন্টারভেনশন কোনো বলছি, যে ছিল বলে সাফিসিয়েন্ট, মানে একদম খুব স্ট্রংলি সাজেস্টেড তেমন কোনো কিছু এগুলো আমাদের নাই। আর সিমেট্রিক্যাল আইজিআর যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে বা আদার্স স্ট্রাকচারাল ইনফেকশন, এগুলো আসলে ওই সময় আর তেমন খুব বেশি কোন ইফেক্টিভ থেরাপি এদের জন্য, সিমেট্রিক্যালের জন্য আমার নাই। তাহলে আমার যেটা একটু আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আইজিআর এর জন্য। হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, আলটিমেটলি মা যখন সাফার করবে হাইপারটেনশন বা আদার্স জিনিস থেকে, তখন কি হবে, প্লাসেন্টা দিয়ে সে ইনসাফিসিয়েন্ট গুলো হবে। সেক্ষেত্রে তাহলে আমাকে যেটা করতে হবে, যে আমি এটা কন্টিনিউ করব না টার্মিনেট করব, এটা হচ্ছে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ফিটাল ওয়েলবিংটাকে আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা মোস্ট ক্রিটিক্যাল একটা পয়েন্ট ম্যানেজমেন্টে, যে কন্টিনিউশন করলে আমার রিস্ক বাড়বে না টার্মিনেশন আমার রিস্ক বেশি, এটা ব্যালেন্স একটা জাজ করতে হবে। আইজিআর একটা বেবি আমার যদি প্রি টার্ম হয়, সেটা কিন্তু অনেক স্ক্যাব লাগবে, এসে বহুত অনেক ভেজাল। হ্যাঁ, এখন আমি তো আবার রেখে দিই, সেটাও আমার 36 এর পরে দেখা যায় যে বেবি গুলো আইইউডি হয় বেশি। ঠিক আছে, তাহলে কোনটা করবো আমি? সেই ক্ষেত্রে আমার ওই যে আমব্লিকাল ড্রপলার, এই জিনিসগুলো আমাকে হেল্প করবে, যে আমার আসলে কোনটা করা উচিত, বা কিভাবে আমি এগুলোকে আর্লি ডেলিভারি করব না পেশেন্টটাকে আমি কন্টিনিউ করব। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখন এই প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য ম্যাটারনাল নিউট্রিশন ডিশ, এগুলো আমরা যেগুলো আগে একটা বলে আসলাম কজের মধ্যে, মায়ের যে কজগুলো, এগুলোর জন্য আমরা কিছুটা কাজ করতে পারি। একটা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি ভাগ করে করে বলি আসলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে, তাহলে দেখবা কি তোমরা একটু ভাগ করে বলো বা ভাগ করে খাতায় লিখো, যে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে হচ্ছে তোমার যে এখন তার আইজিআর এর ডিগ্রিটা কতটুকু আছে, হ্যাঁ, সিভিয়ার না মডারেট না মাইল্ড আইজিআর, জেস্টেশনাল এজ কত, এগুলোর উপরে ডিপেন্ড করবে। আর ওই যে বললাম যে যদি মাইল্ড হয়, জেনারেল ম্যানেজমেন্ট আমি দিতে পারবো। ঠিক আছে, সেটা আমার কিছুটা ইমপ্রুভ করে, তার মধ্যে সেগুলোর মধ্যে কি আছে, জেনারেল ম্যানেজমেন্ট প্রথমে আমাকে পেশেন্টটাকে বেড রেস্ট দিতে হবে। বেড রেস্ট দিলে কি হবে, সার্কুলেশনটা বাড়বে, ব্লাড সাপ্লাই বাড়বে, পেশেন্ট আমার বাচ্চাটা আমাকে একটু হলেও এ করবে। আর যদি আমার কোনো ট্রিগারিং ফ্যাক্টর থাকে, অ্যালকোহল, স্মোকিং, এগুলো যদি থাকে, এগুলোকে আমাকে বন্ধ করতে হবে। তারপরে ডায়েট দিলাম, আমি অ্যাভয়েড করলাম। এরপর নিউট্রিশাস খাবারের বেলায়, ডায়েটের বেলায় ম্যালনিউট্রিশন যদি থাকে, সেটাকে আমাকে কারেকশন করতে হবে। হ্যাঁ, আর এমনিতে আমরা তো বলি যে
300 কিলো ক্যালোরি এক্সট্রা একজন মা নিবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আসবে যে কিছু ম্যাটারনাল এর জন্য আমরা কিছু অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে পারি আইভি ইনফিউশনের মাধ্যমে। আবার আরেকটা হচ্ছে আমার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা কমে যাওয়ার জন্য ভলিউম এক্সপ্যান্ডার হিসেবে আমি কিছু স্যালাইন বা দিতে পারি। এগুলো সবই আসলে এম্পেরিক্যাল হয় আমাদের অত। তারপরেও কিন্তু এই জিনিসগুলোকে আমাদের বলতে হবে, বেড রেস্ট দিব, নিউট্রিশন কারেকশন করব, ট্রিগারিং ফ্যাক্টর যদি থাকে সেটাকে আমি অ্যাভয়েড করব। তারপর আর অ্যাভয়েড করব। তারপর হচ্ছে মায়ের হাইপার অক্সিজেন। হ্যাঁ, এইটা অনেক সময় বলে যে হাইপার অক্সিজেশন দিলে তোমার হচ্ছে হাইপোক্সিয়াটা কমবে এবং আলটিমেটলি টাইমটা প্রলং হবে, ফিটাস আউটকামটা বেটার হবে। আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে যেটা বললাম, ম্যাটারনাল হাইপার এলিমিনেশন যেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা করব, আর ম্যালনিউট্রিশনটাকে কারেকশন করব। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মায়ের জেনারেল যে কন্ডিশনটা ছিল, তার যদি হাইপার টেনশন, ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে তোমার রেনাল ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, এগুলো যদি থাকে, এগুলোকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এই হচ্ছে আমার জেনারেল ম্যানেজমেন্টে চলে গেল। এখন আসলে তোমার অ্যান্টিনাটাল, এরপরে আমি যে কি করব সেটার জন্য আমার অ্যান্টিনাটাল একটা ইভালুয়েশন করতে হবে। ঠিক আছে, আমি কখন টার্মিনেট করব, ইভালুয়েশনটা আমি কিভাবে করব? আমি ইভালুয়েশনটা করতে গেলে আমি যে আগে যে কথাগুলো বলে আসছি, যে আমি ইভালুয়েশন কি করতে ক্লিনিক্যালি এবং করে সে ইভালুয়েশন করে আল্ট্রাসাউন্ড দিয়ে আমাকে দেখতে হবে যে, এবং সিরিয়ালি আল্ট্রাসাউন্ড করতে হবে। ঠিক আছে, একটা সিঙ্গেল আল্ট্রাসাউন্ড কিন্তু আমরা সিগনিফিকেন্ট খুব বেশি কিছু আমাকে দিবেন। আমি আগে যদি রিডিউস পাই, হ্যাঁ, এরপর সেটা কি অ্যাবসেন্টে চলে গেছে, আমি আমলিক্যাল আর্টারি ডপলারের কথা বলছি, হ্যাঁ, যদি রিডিউসে আছে ঠিক আছে, তাহলে আমি এটা আগে কন্টিনিউ করতে পারবো। কিন্তু যদি অ্যাবসেন্টে চলে যায় তাহলে কিন্তু আমি এটাকে কন্টিনিউ করতে পারবো না। এই কারণে এটা সিরিয়াল আল্ট্রাসাউন্ড বা সিরিয়াল কালার ডপলার এবং বাইপ্যারাটাল ডায়ামিটার, তারপরে যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এগুলো কিন্তু সিরিয়ালি আমাকে দেখে আসতে হবে, তাই তো আমি হচ্ছে ইভালুয়েট করতে পারবো। আর এটা হচ্ছে ইনভেস্টিগেশন দিয়ে। আর আমি মাকে আমি কিছু ইভালুয়েট করতে বলতে পারি, সেটা হচ্ছে কিক কাউন্ট করতে পারি আমরা, স্টেথো দিয়ে আমি দেখতে পারি। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে বায়োফিজিক্যাল প্রোফাইল বলি আমরা। হ্যাঁ, এটা কিন্তু আসলে ওই অ্যামনিওটিক ফ্লুইড আল্ট্রাসাউন্ড গাইডেডই আমার নিয়ে আছে। এখানে তোমার কয়েকটা কম্পোনেন্ট আছে, এটা কিন্তু আল্ট্রাসাউন্ডের একটা পার্ট। বায়োফিজিক্যাল প্রোফাইল এটাও কিন্তু আমার ফিটাল এস্টিমেশন করার জন্য, মানে আইজিআর এফেক্ট দেখার জন্য ইউজ করা হয়। এক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা দেখা হয়। তারপর হচ্ছে ফিটাল ব্রেথ মুভমেন্ট, ফিটাল ব্রেথ করে না কিন্তু ব্রেথ মুভমেন্ট দেয়। এটা এই আল্ট্রাসাউন্ডটা 30 মিনিট ধরে করা হয়। একটা ব্রেথ মুভমেন্ট থাকতে হবে 30 মিনিট অন্তত পক্ষে। একটা ফিটাল লিম্ব মুভমেন্ট যেটাকে আমরা বলি এক্সটেনশন এবং ফ্লেকশন, একটা ফিটাল লিম্ব এক্সটেনশন করবে আবার ফ্লেকশন করবে, এটা অন্তত 30 মিনিটে একটা অন্তত থাকতে হবে। গ্রস ফিটাল একটা মুভমেন্ট, এটা 3টার উপরে থাকতে হবে। এটা একটা প্যারামিটার আছে, 2 করে 4টা, টোটাল 5টা পয়েন্ট। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটাতে দেখতে হবে, ইন্ডেক্স দেখতে হবে। ঠিক আছে, এটা দিয়ে আমি হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল, এটা আমার হচ্ছে ফিটাল অ্যাসেসমেন্টের একটা পার্ট। এই বায়োফিজিক্যাল প্রোফাইলের আমি বলি যে এটা খুব বেশি 2 থেকে 3 দিন এটা ভ্যালিডিটি, আর কালার ডপলার গুলো 7 দিনের মতো একটা বলে। তারপরেও আমরা এটা আসলে কতটা সিভিয়ার তার উপরে ডিপেন্ড করবো আমি কতক্ষণ পর পর এটা করব বা করে দেখব। এখন এবার খারাপ পেলাম, এখন আমার কথা হচ্ছে আমি তাহলে ডেলিভারিটা কখন করাবো? টাইমিং অফ ডেলিভারি আমার এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, আমি অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট করে টাইমিং অফ ডেলিভারি আমি কখন করাবো। এখানে যে আগে বলছি যে ডিপেন্ড করবে কিসের উপরে, আমার ডিপেন্ড করবে হচ্ছে ফিটাল অ্যাবনর্মালিটি কোনো আছে কিনা। যদি অ্যাবনর্মাল থাকে তাহলে আমাকে আসলে আর কোনো দিকে স্ট্রাকচার ক্রোমোজোমকে আপনি আমার তো টানার কোনো প্রশ্ন এটা। তারপরে আমার দেখতে হবে জেস্টেশন এজটা ঠিক আছে কিনা, কত এজ হচ্ছে, 34, 37। একটা যদি 37 হয়, তার জেস্টেশন এজ যদি 37 হয়, সেই সিভিয়ার আইজিআর আমি ইমিডিয়েট টার্মিনেশনে চলে যাব। ঠিক আছে, তাহলে অ্যাবনর্মালিটি দেখলাম, জেস্টেশনাল এজটা দেখলাম, আইজিআর ডিগ্রি সিভিয়ার, মাইল্ড, মডারেট, অ্যাসোসিয়েট কমপ্লিকেশন, মায়ের কি ধরনের কমপ্লিকেশন আছে, বাচ্চার কি ধরনের কমপ্লিকেশন আছে। এবং আমি এই যে এতক্ষণ সার্ভিলেন্স করলাম, কালার ডপলার দেখলাম, বায়োফিজিক্যাল প্রোফাইল দেখলাম, এগুলো আমাকে কি বলতেছে। আরেকটা জিনিসের সাথে আসবে ফ্যাসিলিটি অ্যাভেলেবল। আমি যেখানে এই ট্রিটমেন্টটা দিচ্ছি সেখানে আমার কি ফ্যাসিলিটি আছে, আমার স্ক্যানো ফ্যাসিলিটি আছে, এনআইসি ফ্যাসিলিটি আছে কিনা। এনআইসি যদি ফ্যাসিলিটি না থাকে তাহলে আমি ইন ইউট্রো এটাকে ট্রান্সফার করবো, এটাকে কিন্তু আমি আর আসলে এখানে রাখতে পারবো না। দেখে আমি যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমি তাকে আসলে সিজার করে বা অন্য কিছু করে আমি বাচ্চাটা বের করে নিয়ে আরেকটা হ্যাজার্ডের মধ্যে ফেলে দিব। ঠিক আছে, এই কারণে তাহলে কয়েকটা জিনিস মাথায় রেখে আমার কখন করব, কেন করবো এটা।
এখন অপটিমাম টাইম আমি কখন বলতে চাইছি, যদি কোনো পেশেন্টের আইওজিআর হয় এবং এটা যদি 37 উইকস আমাদের টার্ম, 37 আমরা 3টা গ্রুপে ভাগ করে ফেলবো, 37, 34 to 37 আর লেস দেন 34। 37 যদি হয় তাহলে আমরা এটা ডেলিভারিতে চলে যাব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নর্মাল ভ্যাজানাল ডেলিভারিটাই অ্যালাউ করব। কিন্তু যদি এক্সট্রিম ইয়ে হয় যে আইওজিআরটা খুব বেশি যে রিভার্স যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে নর্মাল ভ্যাজানাল ডেলিভারি যে মানে ডিগ্রি অফ আইওজিআর উপর ডিপেন্ড করবে যে এই পেশেন্ট এই বাচ্চাটা সেই ডেলিভারি লোডটা নিতে পারবে কি না। যখন সে ডেলিভারি প্রসেস দিয়ে আসবে, এই যে 6 থেকে 7 ঘন্টা তাকে জার্নিটা করতে হবে, নর্মাল ডেলিভারি যে টাইমটা আছে 6-7 ঘন্টা জার্নি, এমনিতে হাইপোক্সিয়া কম্প্রোমাইজ বেবি সে এই লোডটা নিতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে আমি আসলে কোন রুটে যাব। তবে মোর দ্যান 37 আমি টার্মিনেশন। এখন লেস দেন, তারপর 34, মোর দেন 34, লেস দেন 37, এইখানে এসে হচ্ছে আমার কন্ট্রোভার্সি গুলো বেশি শুরু হয়ে যাচ্ছে। মাইল্ড আইজিআর যদি হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব এটাকে এই যে যা যা বললাম নিউট্রিশন সেগুলো দিয়ে আমি চেষ্টা করব হচ্ছে তাকে 37 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। কিন্তু যদি দেখি মাইল্ড না, আমার সিভিয়ার আইজিআর, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে লাং ম্যাচুরেশনটা দেখতে হবে। লাং ম্যাচুরেশন মানে বাচ্চার লাংসটা কতটুকু ম্যাচিউর, এটা ফসফোটিডাল গ্লিসারেল, তারপর লিসনিং স্প্রিঙ্গোমায়ানি রেশিও আছে, মানে লাং ম্যাচুরিটি দেখা 2-3টা টেস্ট আছে। হ্যাঁ, সেটা দেখে আমি যদি দেখি লাংটা ম্যাচিউর তাহলে আমি এটা সিভিয়ার হলে আমি এটা সার্ভিলেন্স, ফিটাল সার্ভিলেন্স করে বা ইনভেস্ট করে যদি দেখি আমি তাহলে আমি সেই ক্ষেত্রে এটাকে ট্রান্সফার করবো। আর যদি দেখি যে না আমার লাং ম্যাচিউর নাই তাহলে আমি আদার যেগুলো আমার আছে রেসিউ ফ্যাসিলিটি লাগবে কিনা সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে তোমার ওই লাং ম্যাচুরিটির জন্য যে স্টেরয়েড দিতে হবে সেগুলো দিয়ে আমি এটা টার্মিনেশনে যাব। এখানে একটা কথা বারবার করে বলছি যে আমি একটা আইওজিআর যেখানে ফ্যাসিলিটি নাই সেখানে আমি কিন্তু বাচ্চা ম্যানেজমেন্টের ফ্যাসিলিটি নাই সেখানে আমি কিন্তু এটাকে ডেলিভারি করাবো না। আচ্ছা, তো আমার টার্গেট থাকবে মাইল্ড হলে আমি 30 যতটুকু পারি আমি যাওয়ার চেষ্টা করব, কিন্তু দেখি যে না আমি যেতে পারছি না তখন আমি লাং ম্যাচুরেশনে দেখে আমি টার্মিনেশন করব। ঠিক আছে, আর 34 এর নিচে ওটা তো লাং ম্যাচুরেশন দেখতে হবে। এক্ষেত্রে আমাদের টার্মিনেশন কতটুকু করতে ওই একই জিনিস চলে আসতেছে, তারপরে যদি সিভিয়ার হয় যে অবস্থায় যেখানেই থাকুক আমি টার্মিনেশন করব। ঠিক আছে, এখন আমার হচ্ছে রুটটা আমার কি হবে, কোন প্রসেসে আমি টার্মিনেশন করব, এটা কি আমি ভ্যাজিনাল ডেলিভারি করব না সিজারে যাব। এইখানে আমি ওইখানে যেমন আমরা 3টা ভাগ করেছি 37, 34 to 37, বিলো 34, ঠিক আছে, কিন্তু এখানে আবার আমরা 34 এর উপরে একদিকে চলে যাচ্ছে আর 34 এর নিচে একদিকে চলে যাচ্ছে। 34 যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করতে পারি, ফিটাল যদি খুব বেশি কম্প্রোমাইজ না হয়। এক্ষেত্রে যেটা আমি প্রথমে তাহলে ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করি, 34 এর সার্ভিক্স যদি রাইট থাকে হলো সার্ভিক্স রাইট নেই, সার্ভিক্স রাইট করতে হবে, ইয়ারএম করতে হবে, আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন, সোজা কথা আমি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করবো। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমার কনশাস থাকতে হবে ইন্টারপার্টাম মনিটরিং নিয়ে। ইন্টারপার্টাম মনিটরিং কিন্তু একটা বিশাল ফ্যাক্টর এখানে ডিপেন্ড করবে। এখানে আমি ক্লিনিক্যালি স্টেথোস্কোপ দিয়ে ইন্টারাপ্টেড অথবা কন্টিনিউয়াস ইলেকট্রনিক মনিটরিং আমরা অবশ্যই প্রেফার করব, কন্টিনিউয়াস ইলেকট্রনিক মনিটরিং যেগুলো আছে সেগুলো, এবং তারপরে আরো যেটা হচ্ছে লাগলে ব্লাড স্যাম্পলিং, স্কাল্প স্যাম্পলিং, যদিও আমরা এখানে করতে পারি না কিন্তু বলার সময় যে দেখলো আমাদেরকে বলতে হয় বা জানতে হয়। হ্যাঁ, সব ফার্স্ট ডেভেলপ কান্ট্রিতে হয় কিন্তু আমাদের এখানে বা আমরা এরকম এরিয়াতে যেতে পারি না। কিন্তু ফিটাল মনিটরিং টার্মটা আমাকে এখানে আনতে হবে, যে ইন্টারপার্টাম মনিটরিংটা আমাকে কন্টিনিউয়াস কোর্স করে অথবা স্কাল ব্লাড স্যাম্পলিং করে করবো, করে আমি যদি কোনো ডেভিয়েশন দেখি আমি টার্মিনেশনে চলে যাব। ঠিক আছে, এখন সিজার আমি কখন করব? সিজার করবো আমার ওই যে কোনো যদি খুব বেশি কম্প্রোমাইজ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে তাকে এই 4-5-6 ঘন্টার লোডটা নিতে দিতে পারি না। ঠিক আছে, তখন আমি সরাসরি সিজারে চলে যাব। ও এখানে আরেকটা আমরা যেটা বলছিলাম 34 উইকস এর নিচে যেটা হলে আমরা ওরাডক্সিন দিব লাং ম্যাচুরিটির জন্য, এখানে আরেকটা বলে যে 34 এর নিচে যদি হয় যে ম্যাক্সালফ যেটা, হ্যাঁ ম্যাগনেসিয়াম সালফেট,
যেটা আমরা এক্লাম্পসিয়ার জন্য ইউজ করি, এটা কিন্তু আমরা ওদেরকে দিব। এটা 34 না তো 32 নিচে যদি হয়, হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চার নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করে ম্যাক্সলভটা। ঠিক আছে, আমরা যখন ওই যে স্টেরয়েড দিব বা দিব 34 এর নিচে, তখন আমরা এই ম্যাক্সলভটাও কিন্তু এই আইইউজিআর বেবিদেরকে দিব অ্যাজ এ নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করবে। কম্প্রোমাইজ আমি যে আমরা বলছি কম্প্রোমাইজের বেলায় আমি সিভিয়াতে চলে যাবো। কম্প্রোমাইজটা আমি কখন বলবো? যে বলেছিলাম যে আম্বিকাল আর্টারির ডায়াস্টোলিক ফ্লোটা যদি রিডিউস অ্যাবসেন্ট রিভার্স, ঠিক আছে, রিডিউস হলে আমি ট্রাই রিডিউস আছে, কমে গেছে, ঠিক আছে, কিন্তু আমার এখনই টার্মিনেশনে যাওয়ার দরকার নেই, এটাকে আমি কন্টিনিউ করতে পারি, ঠিক আছে, সেটা আমি এটাকে কন্টিনিউ করব, চেষ্টা করব যে আমি এটাকে। কিন্তু যদি আমার অ্যাবসেন্ট হয়, রিভার্স হলে তো অ্যাবসলিউটলি নট, অ্যাবসেন্ট হলে আমি হচ্ছে এই পেশেন্টটাকেও আমি সাধারণত সিজারে চলে যাব। এই পেশেন্টটাও মানে দেখো তাহলে কালার ডপলারটা কিন্তু আমার একটা বিশাল একটা ভূমিকা রাখছে যে আমি কোন দিকে যাব, ঠিক আছে। মধ্যে তাহলে আমরা যদি এখানে টাইমিংটা ডিপেন্ড করবে আমি কখন ডেলিভারি করাবো, কি করে শুরু করবো। জেস্টেশনাল এজটা আমি একটু রিভিউ করে যাচ্ছি। জেস্টেশনাল এজ, ফিটাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, আইইউজিআর এর ডিগ্রিটা আছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লিকেশন আছে কিনা, অ্যাসোসিয়েটেড আদার্স কমপ্লিকেশন ফ্যাক্টর গুলো এগুলো আছে কিনা, তারপর সার্ভিলেন্স আমি যে ফিটাল মনিটরিং করলাম, ড্রপলার দেখলাম, এগুলো রেজাল্ট কি আসছে এবং ফ্যাসিলিটি কি আছে আমার হাতে, এই কটার উপর ডিপেন্ড করবে আমি আসলে টার্মিনেশন করব কি করব না বা কখন করব। তারপর আমি ভাগ করে নিয়েছি 37, 34, 37 and less than 34, ঠিক আছে। আমার যেটা লেস দ্যান 34 সেটা টার্গেট আমার মিনিমাম 34 এ যাওয়া, আর যেটা লেস দ্যান 34 কি 30 লেস দ্যান 37 সেটাকে আমি চেষ্টা করব 37 এ যাওয়ার অন্তত, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমার লেবারে আর এর জন্য স্পেশাল লেবার প্রিকশন ওই যে আমাকে খুব সার্ভিলেন্স ইন্টারপার্টা মনিটরিংটা খুব লেবার ডিউরিং লেবারে আমি কি করব, সিজার তো তোমরা সিজার করে ফেললা, হয়ে গেল, সিজারে আমার পেডিয়াট্রিশিয়ান থাকতে হবে, হ্যাঁ, যেমন বেবিটা বের হওয়ার সাথে সাথে আমাকে পেডিয়াট্রিশিয়ান একটা কনসালটেশন থাকতে হবে, অ্যানেস্থেসিয়াকে সেভাবে জানিয়ে রাখতে হবে যেটা আমার আইইউজিআর বেবি লাগবে, পেডিয়াট্রিশিয়ান মাস্ট লাগবে আমার, ঠিক আছে। আর এখন ডিউরিং লেবারে যাই, ডিউরিং লেবারে আমার কি, ডিউরিং লেবারে একটু প্রিকশন আছে, অন্য সব পেশেন্টের চেয়ে আমাকে বেশি সার্ভিলেন্স, বেশি অ্যালার্ট থাকতে হবে এই পেশেন্টের বেলায়, এবং ডেলিভারিটাও খুব জেন্টলি হতে হবে, হ্যাঁ, কারণ হচ্ছে যে র্যাপিড ডেলিভারিটাকে আমরা কখনোই অ্যালাউ করব না, কারণ র্যাপিড ডেলিভারিতে র্যাপিড হেডটা ডিকম্প্রেস হয়, আবার র্যাপিড কম্প্রেশন এবং ডিকম্প্রেশন খুব র্যাপিড হয়। এটা এমনিতে যেহেতু প্রিমেচুর থাকে হেমোরেজ গুলো বেশি হইটা না, সেহেতু র্যাপিড হেড ডেলিভারি হবে না, আমরা কন্ট্রোল হেড ডেলিভারি করবো, হ্যাঁ, কন্ট্রাকশনের সময় হবে, কন্ট্রাকশন মানে ইন বিটুইন কন্ট্রাকশনে কন্ট্রোল হেড ডেলিভারি করবো। এবং আরেকটা যেটা যদি আমরা প্রিম্যাচুরিটি থাকে এর সাথে, সেক্ষেত্রে আমরা একটা লিভার প্রিম্যাচুর বেবিতে আমরা মনে করতে পারি যে ছোট বাচ্চা বের হয়ে যাবে, কিন্তু না, এক্ষেত্রে আমরা একটা লিভারের একটা এপিসিওটমি দিব, কারণ হচ্ছে যে আমার হেডটা আসতে যেন অন্য কোনো ধরনের বাধা তাকে যত কম নেওয়া যায়। একটা টার্ম প্রেগন্যান্সি আইইউজিআর তাকে কিন্তু আমি সহজে এপিসিওটমি দিব না, আমি দেখবো থ্রেটেন যখন হবে, একদম ছিঁড়ে যাচ্ছে তখন আমি এপিসিওটমি দিব। কিন্তু আইইউজিআর এর বেলায় কিন্তু আমি একটা লিভারের এপিসিওটমি, লিভার বলবো না, একটা এপিসিওটমি দিব হেডটাকে আমাকে করার জন্য, ঠিক আছে। তারপরে কট ক্ল্যাম্প নিয়ে এখানে একদম আর্লি এবং একদম লেট, অন্য ওই টার্মের বেবিদেরকে যেমন আমরা 1 মিনিট বলি যে 1 মিনিট পরে কট ক্ল্যাম্প করতে, এখানে ওরকম কোনো ইয়ে নাই 1 মিনিট পরে কট ক্ল্যাম্প করতে হবে সেটা না, বরঞ্চ আমরা কট ক্ল্যাম্পটা আগেই করব, কারণ হাইপার এই ধরনের ঝামেলাগুলো এদের থাকে, হাইপার ভলিউমিয়া হয়ে যেতে পারে, এই কারণে আমরা কট ক্ল্যাম্পটা করে ফেলবো, ঠিক আছে। তারপরে আর তেমন কিছু নাই, ঠিক আছে। তাহলে যদি ম্যানেজমেন্ট যদি আসি, তাহলে মোটামুটি তোমার কখন ডেলিভারি করছি, কি প্রসেসটা কি, কোন টাইমটা কিটা করছি এবং কিভাবে করছি, মেথড অফ ডেলিভারিটা আমার কি, কিসের উপরে আমার এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আমাদের টাইম অবদায় শেষ হয়ে গেছে, তোমরা কি আর কিছু মানে কিছু জানতে চাও বা কিছু বলবা? সবাই সবকিছু বুঝে গেছে তাই না? মজার ব্যাপার হচ্ছে আমি নিজেও এখন পর্যন্ত আইইউজিআর ভালো মতো বুঝতে পারি কিনা সন্দেহ। ঠিক আছে, তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে, কি আছো না নাই কেউ?
ম্যাডাম এরপরে কোনো ক্লাস নেই ম্যাডাম, এটাই লাস্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও তোমাদের সাথে বোধহয় এই সেশন আর ক্লাস নাই। খোদা হাফেজ। ঠিক আছে, ভালো থাকো, একটু বই খুঁজলো। ঠিক আছে, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।